ঈদ উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে টাঙ্গাইলের কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। সোমবার সন্ধ্যার পর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। মধ্যরাতের পর থেকে উত্তরবঙ্গগামী লেনেও বাড়তে শুরু করে যানবাহনের সংখ্যা। তবে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা সহ কয়েকটি স্থানে যাত্রী ওঠানামার জন্য সড়কের উপর গাড়ি থামানোয় যানবাহনের ধীরগতি দেখা গেছে। এদিকে ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে কাজ করছে পুলিশ। ঈদের 4 দিনের যাত্রায় এখন পর্যন্ত রাস্তার পরিস্থিতি অনেক ভালো আছে এবং মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে এলাকা বাড়িতে যাইতে পারতেছে। আমরা হাইওয়ে পুলিশ থেকে পর্যাপ্ত জনবল দিচ্ছি এবং একই সাথে জেলা পুলিশ আমাদের সাথে কাজ করছে। আমরা সকলে সম্মিলিতভাবেই কাজ করছি যাতে এইবার যানজট একেবারে সীমিত, মানে কি আমরা জিরো করতে পারবো এটা বলবো না, বাট যতটুকু সম্ভব আমরা মিনিমাম রাখার আমরা চেষ্টা করব। দর্শক, গাজীপুরের চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানকার যান চলাচল পরিস্থিতি নিয়ে একটু জানাবেন এবং যাত্রী ও চালক যারা রয়েছেন তারা কি বলছেন। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকে কিন্তু এই চন্দ্রা বাস টার্মিনালগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় করতে দেখা গিয়েছে। আজ যেহেতু ঈদের সরকারি ছুটির ঘোষণা হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি যে সকালবেলা এখানে যে বাস টার্মিনাল গুলো রয়েছে সেখানে কিন্তু দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু আমরা দেখেছি যে একটু ধীর গতিতে চলাচল করছে। আপনাকে জানিয়ে রাখি যে এই চন্দ্রা এলাকায় যে চন্দ্রা এবং টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে এবং এখানে যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, প্রায় 26 জেলার যে উত্তরগামী যে পথ সেটি কিন্তু প্রধান পথ কিন্তু এই চন্দ্রা এলাকা। আমি কিন্তু দেখেছি যে প্রতিটি বাস টার্মিনাল রয়েছে কাউন্টারগুলিতে কিন্তু আমার যারা আগাম টিকিট কেটে রেখেছে তারা কিন্তু এখানে এসে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে বাস সেই কাঙ্ক্ষিত বাসগুলোতে কিন্তু উঠছেন। কিন্তু অন্যদিকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে কাউন্টারগুলোতে বেশিরভাগ যাত্রী যেটি অভিযোগ তারা কিন্তু পর্যাপ্ত টিকিট পাচ্ছে না। সেই কারণে তারা যেগুলো লোকাল পরিবহন বা পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনে কিন্তু তারা একটু বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তাদের ঈদের যে মূল্যবান টিকিট সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। এ বিষয়ে আমি কাউন্টারদের যারা কাউন্টার মাস্টার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যেহেতু তেলের একটি সংকট দেখা দিয়েছে, তারা বলছেন যে বিভিন্ন পাম্পে যে তেল সংগ্রহ করতে তাদের ব্রেকডে চলছে, সেই কারণে কিছুটা তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। আপনি যদি আমি রাস্তার পরিস্থিতিটা জানাই, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং চন্দ্রা থেকে যে টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কের যে লেনটি সেটি কিন্তু এই ধীর গতিতে যান চলাচল করছে। প্রায় 2 কিলোমিটারের মতো পথ কিন্তু আমরা দেখেছি যে এভাবে ধীর গতিতে যানবাহন চলাচল করতে। এই বিষয়ে কিন্তু আমরা গাজীপুর যে জেলা পুলিশ তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন এবার কিন্তু রাস্তায় যেন কোনোভাবে যানজট সৃষ্টি না হয় বা কোনো জায়গায় টিকিট কালোবাজারি যেন না হয়, সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন এবং প্রত্যেকটি ঈদে যারা নারী ট্রেনে বা বাড়ি ফিরবেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি যে এখানে সাদা পোশাকে এবং পোশাকের ধারী কিন্তু পুলিশ কিন্তু এখানে রয়েছেন। তা সব মিলিয়ে এখন পর্যন্ত গাজীপুরের চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের যে ধীরগতি এবং যাত্রীদের যেই অভিযোগগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা বলছেন যেন পর্যাপ্ত টিকিট সংগ্রহ করতে পারেন এবং তারা যেন গন্তব্যস্থলে পৌঁছতে পারে এমনটাই কিন্তু আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমার সঙ্গে। দর্শক, আমরা এবার একটু সাভারে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। রায়ান, মহাসড়কের অবস্থা কেমন দেখছেন সেখানে এবং সেখানকার যান চলাচল পরিস্থিতি কেমন রয়েছে, যাত্রী ও চালকদের বক্তব্য কি? মহাসড়কের অবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক। দুপুরের পরে শিল্প কারখানাগুলো ছুটি হবে, এরপরই আসলে যাত্রী চাপ বাড়বে। মহাসড়কের দুপাশে আমরা যখন সাভারের ঢাকারিচা মহাসড়ক নবীনগর পর্যন্ত, হেমায়তপুর থেকে নবীনগর পর্যন্ত আমরা ঘুরে দেখেছি মহাসড়কের অবস্থা কোনো জায়গায় যানজট নেই এবং রাস্তার দুপাশে কিন্তু অনেক গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে যেগুলো আসলে যখন গার্মেন্টস ছুটি হবে তখন তারা আসলে রিজার্ভ নিয়ে বা যাত্রী নিয়ে যাবে। আমি এখন নবীনগর বাস টার্মিনালে আছি। নবীনগরে দেখতে পাচ্ছেন যাত্রী চাপ আছে কিছুটা, তবে খুব একটা বেশি নেই এবং এখানে কিন্তু ডাকাডাকি করে আসলে যাত্রীদের তোলা হচ্ছে গাড়িগুলোতে এবং গাড়ির সিট এখনো পর্যন্ত অনেকটাই ফাঁকা। কাউন্টার সংশ্লিষ্ট যারা আছেন, পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছে দুপুরের পরে মূলত চাপ বাড়বে এবং যেটা আগামীকাল বিকেল পর্যন্ত এই চাপটা থাকবে। তারপরে আসলে সাভার সহ ঢাকা অনেকটা খালি হয়ে যাবে। তো আজকের এই সময়টাতে এখন পর্যন্ত যে চাপ আছে সেটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সাভার বাজার, বাস স্ট্যান্ড, সিএনবি, নবীনগর, বাইপাইল, এই এলাকাগুলোতে কিন্তু
ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা পর্যাপ্ত পরিমাণে আছে এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও মাঠে ঘুরছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবীরাও কিন্তু মহাসড়কে কাজ করছেন যাতে কোনো প্রকার যানজট তৈরি না হয়। এখন বিকালে যখন চাপ বাড়বে তখনই দেখার বিষয় বা তখনই আসলে বোঝা যাবে যে কতটা সামাল দেওয়া যাচ্ছে পরিস্থিতি এবং এই ঢাকা রিচা যে মহাসড়কের অবস্থা সেটি বিকাল হলে বোঝা যাবে। রায়ান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সঙ্গে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বেনামিন। এই যাত্রায় নৌপথে নেই তেমন ভিড়, ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পেরেছেন যাত্রীরা। দক্ষিণাঞ্চলের মানুষরা ঢাকা ছাড়ছেন লঞ্চ স্টিমারে করে। ভোর থেকেই বিভিন্ন এলাকার লঞ্চ সদরঘাট ছেড়ে আছে। আজ এখন পর্যন্ত ছেড়ে গেছে 20টিরও বেশি লঞ্চ। লঞ্চের যাত্রীরা জানান, পরিবারের সাথে আনন্দ উদযাপনের জন্যই বাড়ির পথে যাত্রা। বলেন, এবারের ঈদ যাত্রার পরিবেশ ছিল আগের তুলনায় অনেক ভালো। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যাত্রীদের জন্য হুইল চেয়ার, মালামাল বহনের জন্য কুলির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যাত্রীদের উপর নির্ভর করে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে আরও 50টির মতো লঞ্চ। দর্শক, সদরঘাটে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাইনুল, লঞ্চ যাত্রীদের ভিড় কেমন রয়েছে সেখানে জানাবেন। যেমনটা একটু আগেও বলেছিলাম যে এই সদরঘাটে কিন্তু তেমন একটা ভিড় নেই, অর্থাৎ বেশ শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু এখানে আছে। পর্যাপ্ত লঞ্চও আছে ঘাটে ভেড়ানো অবস্থায় এবং এখন পর্যন্ত 20টিরও বেশি সকাল থেকে লঞ্চ ছেড়ে গেছে এবং আরও প্রায় 50টিরও বেশি লঞ্চ কিন্তু অপেক্ষায় আছে। যাত্রীর উপর নির্ভর করে কিন্তু সেগুলো ছাড়বে। তবে আমরা দেখেছি সকালে যেমন ফাঁকা ছিল, তবে এখন কিন্তু তেমনটা না। এখন মানুষের সংখ্যা কিন্তু কিছুটা বেড়েছে। মানুষ আসছেন যে নিজ নিজ এলাকার যে সকল লঞ্চ রয়েছে তাতে উঠছেন এবং তারা কিন্তু সেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে যাচ্ছেন। এবং আমরা এই সকল মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পরিবারের সাথে ঈদ করার যে শান্তি, যেই মজা বা যে আনন্দ, সেটা উদযাপনের জন্যই কিন্তু তারা এই যে গ্রামের উদ্দেশ্যে বা নিজ এলাকার উদ্দেশ্যে শেকড়ের টানে রওনা হয়েছেন। এবং এখানে কিন্তু আমরা সকালে এই যে এই মানুষরা ছাড়াও অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে সদরঘাটের সার্বিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো এবং এখানে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না। তারা আসছেন, এখানে কিছু সেবার ব্যবস্থাও করা হয়েছে তাদের জন্য, যারা হাঁটাচলা করতে পারেন না বা অতি বৃদ্ধ তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। যারা অধিক মালামাল নিয়ে আসছেন তাদের জন্য ট্রলির ব্যবস্থা করা হয়েছে। এই সকল ব্যবস্থা দেখে কিন্তু তারা এবার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এমনটাই যেন থাকে পুরো ঈদ যাত্রায়, যখন ফিরবেন তখনও যেন এই পরিবেশই থাকে, যাতে তার নির্বিঘ্নে আবারও ঈদ করে আবারও নিজ কর্মস্থলে যোগ দিতে পারেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে সকাল থেকে লঞ্চের ছেড়ে যাওয়ার কথা, আর এই যে এই ঈদ উপলক্ষে কিন্তু আরও বেশ 2টি নতুন ঘাট চালু করা হয়েছে, একটি বসিলা ঘাট এবং একটি কাঞ্চন ব্রিজের কাছে শিমুলিয়া ঘাট। এবং সেখান থেকেও কিন্তু সকালে কিন্তু লঞ্চ ছেড়ে এসেছে এবং সেই লঞ্চগুলো এসে এই যে নিজ গন্তব্যে কিন্তু রওনা হয়েছে। এবং আমরা দেখেছি যে মানুষরাও আসছেন, তারা সকলেই কিন্তু বলছেন যে পরিবারের সাথে একসাথে উদযাপন করবেন, আনন্দ করবেন এবং আনন্দ শেষ করে আবারও সেই কর্মস্থলে ফিরে আসবেন। এই যে মাঝখানের এই জার্নিটা, তাই তারা স্বস্তির জার্নি চাচ্ছেন প্রতিটি মানুষ। মাইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। ঈদের স্বস্তিতে বাড়ি ফিরতে ও সদরঘাট লঞ্চ ঘাটের চাপ কমাতে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের জন্য কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ঘাটে আজ থেকে চালু হচ্ছে বিশেষ লঞ্চ সার্ভিস। পাশাপাশি ভোলায় বিভিন্ন যানবাহন নিয়ে যাবার জন্য চালু হচ্ছে বিশেষ ফেরি। যাত্রীদের হয়রানি ঠেকাতেও নিরাপত্তায় থাকছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। থাকছে ফেরি সার্ভিস। মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল 8টায় বরিশালের উদ্দেশ্যে একটি এবং সকাল 8টা ও 9টায় চাঁদপুরের উদ্দেশ্যে 2টি লঞ্চ ছাড়বে ঘাট থেকে। অন্যদিকে সরাসরি শিমুলিয়া ঘাট থেকে ভোলায় বিভিন্ন যানবাহন নিয়ে যাবার জন্য চালু হচ্ছে বিশেষ ফেরি। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ঘাট এলাকা। এদিকে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে ঈদ যাত্রার এমন ব্যবস্থায় খুশি যাত্রীরা। আপনারা যারা বরিশাল নারায়ণগঞ্জ যেতে চায়, ডেমরা যেতে চায়, ঈদকে সামনে রেখে ঈদ করার জন্য যানজট এড়াইয়া এদিকে সহজে যাইতে পারবো সবাই। ডাব্লিউটি থেকে যে উদ্যোগ নিচ্ছে আমি মনে করি অবশ্যই ভালো, যে এটা পার্মানেন্ট সবসময় থাকে। বরিশাল চাঁদপুরের জন্য অনেক সুবিধা হবে যাতায়াতের জন্য। পূর্বাঞ্চলের এই সাইডটায় যাতায়াতের যে সুযোগটা 300 ফিট হয়ে, এইটার আমাদের উত্তরা, বসুন্ধরা, রামপুরা কেন্দ্রিক যে জনগণ
তাদের জীবনকে বদলে দেবে যাতায়াতের ক্ষেত্রে। এটা মানে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ঘোড়াশাল নদী বন্দরের উপপরিচালক জানান, গাজীপুর, সিলেট, পূর্বাচল, রূপগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার পেশাজীবী মানুষ যেন নির্বিঘ্নে পরিবার নিয়ে বরিশাল ও চাঁদপুরে যেতে পারেন সেজন্য বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সাভার, নবীনগর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের, চট্টগ্রাম বিভাগের আংশিক যাত্রী সাধারণত শিমুলিয়া টুরিস্ট ঘাট দিয়ে আসা যাওয়ার পথটা অত্যন্ত ভালো। আমরা আশা করি যে এখানে তারা লঞ্চে আগমন নির্গমন করবে। আমরা চাচ্ছি যে এই লঞ্চটি মানে চলমান রাখার জন্য। ঈদের আগের দিন পর্যন্ত এই সেবা চলবে। যাত্রীদের সুবিধার্থে লঞ্চের প্রবেশদ্বারে টানিয়ে দেওয়া হয়েছে ভাড়ার তালিকা। হাসান আহমেদ, ৭১। ট্রেনের যাত্রীরাও বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেছেন। মঙ্গলবার ভোর থেকেই রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে যাত্রী চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি। ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। এদিন ভোরে ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর ৬টা ৪৫ মিনিটে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, ৭:15টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, ৭:30টায় কিশোরগঞ্জগামী ১১ সিন্দুর প্রভাতী, ৮টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময় মতো ছেড়ে গেছে। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বেশ কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ পাওয়া যাবে আগামী ২৭ মার্চের ট্রেনের আসনের টিকিট। দর্শক, ঈদ যাত্রার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনি তো রয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানকার যাত্রীদের চাপ জানাবেন এবং ট্রেন সময় মতো ছেড়ে গিয়েছে কিনা, যাত্রীরা এই বিষয়ে কি বলছেন? তৃষা, এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনে। যাত্রীদের চাপ তো অবশ্যই থাকবে, সামনে ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের চাপ এখন ভোরবেলা থেকেই শুরু হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করছে। আবার অনেকে ঢাকায় ঢুকছে, তো অনেকে আবার ঢাকা ছেড়ে যাচ্ছে। তো আমি যদি আপনাকে দু একজন যাত্রীর সাথে একটু কথা বলে দেই, এবং আমি কয়েকজন যাত্রীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে যে এখন যারা এই ট্রেন যাবে অর্থাৎ ঢাকা ছেড়ে যাবে তারা আসলে এখন পর্যন্ত স্টেশনে যারা অপেক্ষা করছে তারা কিন্তু সবাই একদম কোনো নির্বিঘ্নেই আছেন, কোনো এখন পর্যন্ত অসুবিধা হয়নি। আমি যদি একজন যাত্রীর সাথে কথা বলি, ভাই আপনি কোথায় যাবেন? রাজশাহীতে যাব। রাজশাহীতে যাবেন, আচ্ছা। এই যে স্টেশনে পৌঁছানো পর্যন্ত কি আপনাদের কোনো ভোগান্তি হয়েছে? না, সবকিছু ঠিক ছিল, সব ঠিক ছিল। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই আপনার আচ্ছা ভোগান্তি হয়নি সেটা ঠিক আছে, আপনার কাছে যদি অন্য কেউ ভোগান্তিতে পড়ে বা আপনার ভোগান্তি এড়াতে কোনো কি পরামর্শ থাকবে? পরামর্শ বলতে হাতে সময় রেখে আসতে হবে স্টেশনে, যেন জ্যামের মধ্যে না পড়ে, মানে সময় নিয়ে স্টেশনে আসতে হবে, এটাই বেটার হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসলে অপেক্ষায় আছে, হয়তো কারো ট্রেন ১:১৫, কারো ট্রেন ১:৩০, কারো ট্রেন ২:১, আবার ২:৩০ ট্রেন আমি দেখতে পাচ্ছি, সিল্ক সিটি দেখতে পাচ্ছি ২:৩০। তো আসলে প্রতি ঘন্টার পরই কিন্তু আমরা ট্রেন দেখতে পাচ্ছি। এখানে আমি আরেকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি, আপনি কোথায় যাবেন? জি, আমি নেত্রকোনা যাব। নেত্রকোনায়। এই যে স্টেশনে পৌঁছানো পর্যন্ত কি আপনার কোনো ভোগান্তি হয়েছে? জি না, একদম স্বস্তিতে আসতে পারছি। আচ্ছা, অনেকটাই স্বস্তিতে এসছেন, আরামে আছেন আমরা দেখতে পাচ্ছি। তো আরো সহজে যাত্রা করতে আপনার কি কোনো পরামর্শ থাকবে রেল কর্তৃপক্ষকে? না, এরকম কোনো পরামর্শ নাই, যেটা আছে যথেষ্ট। তৃষা, আপনি দেখতে পারলেন আমি অনেকজনের সাথেই কথা বলেছি, এখনো আপনাকে দুই একজনের সাথে কথা বলে দিলাম যারা অপেক্ষায় আছে ট্রেনের জন্য। তো এখন পর্যন্ত কোনো দুর্ভোগের কথা এখনো আমার কানে আসেনি বা আমি শুনতে পাইনি। তবে আজকে যে নীলসাগর ট্রেনটি যেটা আসলে সৈয়দপুরে যায়, সেই নীলসাগর ট্রেনটি কিন্তু ৪৫ মিনিট লেট ছিল, রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে ট্রেনটি দেরি করেই কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে এসছে, এই জন্যই ছাড়তে দেরি হয়েছে। এবং রেল কর্তৃপক্ষ আরও বলছে যে যাত্রা আরও সহজ করতে 5টি বিশেষ ট্রেন, বাড়তি ট্রেন যুক্ত করেছে এই ঈদ যাত্রায়, এবং ৪৬টি কোচ, যে কোচগুলো আসলে যে জেলাগুলোতে যাত্রীর চাপ বেশি সেই আন্তনগর ট্রেনগুলোতে ৪৬টি কোচ অতিরিক্ত যুক্ত করা হয়েছে। তো এবং আরেকটা আপনাকে তথ্য দিয়ে রাখি তৃষা, এবারই প্রথম কিন্তু কমলাপুর রেল স্টেশনে
নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আসলে টিকিট সিন্ডিকেট বা কালোবাজারি করে বা প্রতারক টিকিট বিক্রি করে তাদেরকে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে এবং এই ১৯ জনকে মেহেদী হাসান, সর্বোচ্চ আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, কমলাপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। গেল ১.৫ বছরে পুঁজি বাজারে একটি কোম্পানিও তালিকাভুক্ত হয়নি, যা দেশের পুঁজি বাজারে নজিরবিহীন। উন্নয়নের বদলে বিনিয়োগকারীর শত শত বিও অ্যাকাউন্ট স্থগিত রেখেছেন মাসের পর মাস। সাথে অনিয়মের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১,৫০০ কোটি টাকা জরিমানা করায় ধস নেমেছে পুঁজিবাজারে। অন্যদিকে ২১ কর্মকর্তাকে সাময়িক চাকুরিচ্যুত করে মামলাও দিয়েছেন রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। অভিযোগ আছে ঋণ খেলাপির তথ্য গোপন করতে সিআইবির রিপোর্ট ঘষামাজা করারও। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। পুঁজিবাজার সম্পর্কে তেমন অভিজ্ঞতা ছিল না, তারপরও সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের বন্ধুর জামাতা এই পরিচয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়ে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেন সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদ। উন্নয়নের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রণের বদলে এক ধাক্কায় শত শত বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করে রাশেদ মাকসুদের কমিশন। সাথে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় ১,৫০০ কোটি টাকা জরিমানা করেন পুঁজিবাজারের বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। মাত্র ১.৫ বছরে ১,৫০০ কোটি টাকা জরিমানা পুঁজিবাজারের ইতিহাসে নজিরবিহীন বলছেন বাজার সংশ্লিষ্টরা। চেয়ারম্যান সাহেবও জানেন যে এই টাকাটা আদায় হবে না, তাহলে আপনি ফাইন করে বাজারে প্যানিক কেন সৃষ্টি করলেন? বাজারটা আজকে ডিপ্রেসড কেন এতদিন ধরে করলেন? কিন্তু আজকে ১.৫ বছর ২ বছর হয়ে যাচ্ছে, তাদের অ্যাকাউন্ট এখনো ছাড়া হয় নাই বিনিয়োগকারীদের। সো এই যে অ্যাকাউন্ট আপনারা সাসপেন্ড করে রাখলেন, ফ্রিজ করে রাখলেন, এই অ্যাকাউন্টগুলো তো আপনারা ছাড়লেন না। নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমেই পুঁজিবাজার সক্রিয় থাকে, কিন্তু জরিমানা আর শাস্তি দিতে ব্যস্ত থাকায় গেল ১.৫ বছরে একটি নতুন কোম্পানিও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি রাশেদ মাকসুদের আমলে। যার ফলে গত ২ বছর ধরে প্রাইমারি মার্কেট সম্পূর্ণ কর্মহীন অবস্থায় আছে। প্রাইমারি মার্কেট এক্সিস্টই করছে না। মানে মার্কেটে আসার পর থেকে এই ধরনের বড় ঘটনা খুবই ঘটেই নেই, আমি দেখি নাই যে একসাথে এত জরিমানা, একসাথে 4টা ব্যাংকের ৪,০০০ কোটি টাকা না, 5টা ব্যাংকের 4,০০০ কোটি টাকা নাই হয়ে যাওয়া এবং নতুন কোম্পানি না আসা। দায়িত্ব নিয়েই অর্থ মন্ত্রণালয়ের সাথে পুঁজিবাজার সংস্কার ও আগের সরকারের আমলের দুর্নীতি অনিয়ম তদন্তে দুটি কমিটি করেন। তদন্ত কমিটির সদস্যদের প্রতি মাসে ২ লাখ টাকা করে ভাতা এবং টাস্কফোর্সের কমিটির মিটিং বাবদ সদস্য প্রতি ১০,০০০ টাকা করে বরাদ্দ দিয়েছেন। তদন্ত ও সংস্কারের নামে মাসের পর মাস কমিটির পেছনে কোটি টাকা খরচ করা নিয়ে উঠেছে প্রশ্ন। পুঁজিবাজারে যে কমিটিগুলো হয়েছে এইটা 10 মাসে তারা কি করছে? প্র্যাকটিক্যাল কিছুই না। যে কয়েকটা রুলস একটু সাজেস্ট করেছে ওইটা তো একসাথে বসে 1 সপ্তাহে করে ফেলা যায়। এখানেই শেষ নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসাবে নিয়োগের সময় মমিনুল ইসলামের ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগ আছে রাশেদ মাকসুদের বিরুদ্ধে। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরের বাংলাদেশ ব্যাংকের ৩৩79 স্মারকে সিআইবির প্রতিবেদনে দেখা যায় মমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে ঋণ খেলাপি মুক্ত, কিন্তু তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির জামিনদাতা হিসাবে ঋণ খেলাপি হিসাবে উল্লেখ রয়েছে। কিন্তু পরবর্তীতে ওই একই স্মারক ও একই তারিখের আরেকটি সিআইবির প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে মমিনুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির ঋণ খেলাপির তথ্যটি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে কমিশনের নথিতে বিষয়টি উল্লেখ থাকার পরও তা গোপন করেই ডিএসসির পরিচালক ও পরবর্তীতে চেয়ারম্যান হিসাবে মমিনুল ইসলামকে নিয়োগ দেন বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ। না, চেঞ্জ তো আমরা করতে পারবো না, এটা বাংলাদেশ ব্যাংক থেকে আসে, স্মারক ভিন্ন স্মারকে হবে তখন অবশ্যই। আমরা একই স্মারকে দেখছি যে দুটো এই বিষয়ে আমার কোনো জানা নাই ভাই, আমি এটা বলতে পারবো না। চেয়ারম্যান সহ কমিশনের এসব স্বেচ্ছাচারিতার বিষয়ে সম্মিলিতভাবে কমিশনের সাথে বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। সেই বৈঠকে চেয়ারম্যানের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডেকে এনে কমিশনের কর্মকর্তাদের উপরে হামলার ঘটনাও ঘটান রাশেদ মাকসুদ। অর্থ উপদেষ্টার ক্ষমতা দেখিয়ে ২১ কর্মকর্তাকে বরখাস্ত করে জুড়ে দেন তাদের নামে মামলা। একই সাথে এতজনকে চাকরিচ্যুতর ঘটনাও নজিরবিহীন বিএসসিসির ইতিহাসে। অনেক কিছু লেখা আছে, কিন্তু আজকে যদি আপনি সবই একদিনে সব শৃঙ্খলায় আনতে যান, সবই কিন্তু ডিজাস্টার হবে। সেখানে করা উচিত কি ফেজ ওয়াইজ, পর্যায়ক্রমে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কক্ষের সামনে সশস্ত্র 2জন আনসার সদস্য সহ
কমিশন ভবনে ১৭ জন আনসার সদস্য পাহারা দিচ্ছেন, যাদের মধ্যে 2 জন আনসার সদস্যকে নিজের বাসায় সার্বক্ষণিক পাহারায় বসিয়েছেন রাশেদ মাকসুদ। এ বাবদ মাসে মাসে লাখ লাখ টাকা খরচ করছেন চেয়ারম্যান। সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন না চেয়ারম্যান, তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। ১৪88 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে সাথেই প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5,23,00,000 টাকা আদায় হয়েছে। এখানেই শেষ নয়, নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত কর্মকর্তাকে সার্বক্ষণিক গাড়ি, জ্বালানি, টোল খরচ এবং ড্রাইভারের ওভারটাইম দিচ্ছেন রাশেদ মাকসুদ। বিনিয়োগকারীদের কথায় কথায় বিভিন্ন বিও অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা সহ এখানে কর্মরত কর্মকর্তাদের সাসপেন্ড করা কিংবা হাজার হাজার কোটি টাকা জরিমানা করার মধ্য দিয়ে বাজারে রীতিমতো একটি আতঙ্কগ্রস্ত পরিস্থিতি তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, 1.5 বছরের বেশি সময় পার করলেও একটিও নতুন আইপিও বাজারে আনতে পারেনি রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন এই কমিশন। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। ৭৬টি গার্মেন্টস কারখানায় বোনাস এবং ৩৫টিতে এখনও বেতন হয়নি। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে তাদের লেনদেন এক এক ব্যাংকের সাথে এক এক রকম, তাই টাকা পেতে দেরি হচ্ছে। তবে শ্রমিক প্রতিনিধিরা বলছেন মালিকরা অগ্রিম প্রস্তুতি নিলে এই সমস্যা হতো না। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদের সময় বেশিরভাগ পোশাক শ্রমিকই মজুরি এবং বোনাস নিয়ে থাকেন অনিশ্চয়তায়। এটি যেন না হয় এবার, সেজন্য মালিক সংগঠন বিজিএমইএ এর অনুরোধে ফেব্রুয়ারি মাসের বেতনের সমপরিমাণ ঋণ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। বিজিএমইএ তথ্য বলছে, এত সব তৎপরতার পরও সচল 2127টি কারখানার মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করতে পারেনি 35টি কারখানা এবং বোনাস দিতে পারেনি 76টি। গভর্নমেন্ট আমাদেরকে একটা ফান্ড দিয়েছে। এখন এক একটা ফ্যাক্টরি এক রকম প্রবলেম থাকতেই পারে। কারো ধরেন ব্যাংকে তার ক্লাসিফিকেশনের প্রবলেম থাকতে পারে, কারো ট্রানজ্যাকশনের প্রবলেম থাকতে পারে, এবং কারো ধরেন রেগুলারও না, বেতন নিতে গেলে তার ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হবে। এই ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারলে তো ব্যাংকগুলা বেতন আপনাকে টাকাটা ছাড় দিবে না। এই জন্য আপনার বেতনটা দিতে একটু ডিফিকাল্ট হচ্ছে। শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, গার্মেন্টসগুলোর ব্যবসা পরিচালনার ত্রুটি এবং মালিকদের উদাসীনতায় প্রতি ঈদেই বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ঈদ আসলেই যে তড়িঘড়িটা করি, সেটা কেন নয় আমরা 2-3 মাস আগে থেকে পদক্ষেপগুলো গ্রহণ করি না কেন? শ্রমিকরা যদি তাদের ন্যায়সঙ্গত মজুরি এবং বোনাস না পেয়ে তারা বাড়িতে ফেরত যান, সেটা আমি মনে করি শ্রমিকদের ঈদ আনন্দকে ম্লান করবে এবং এটা প্রকারান্তরে শ্রমিকদের জীবন জীবিকার সাথে একটা উপহাসের তুলনা বলে আমি মনে করি। এফবিসিসি এর সাবেক সভাপতি বলছেন, ব্যাংকের কার্যক্রম আরও সহজ এবং মানবিক হওয়া প্রয়োজন। একই সাথে মালিকদের ব্যবসায়িক কার্যক্রমেও স্বচ্ছতা আনতে হবে। এখন এটা তো একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছেন সরকার। তা আমার তো মনে হয় যে ব্যাংকগুলির উচিত যে তাদের কাস্টমারদের সাথে মানে সহজ শর্তে এই লোনগুলি দিয়ে দেওয়া। গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল কিন্তু এই হেল্পটা করা। হেল্পটা যদি ব্যাংকগুলি না করে তার কাস্টমারকে, তাইলে তো সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে মানে যে উদ্দেশ্যে করেছেন সরকার, সেটা হবে না। শিল্প এলাকায় 18 এবং 19 মার্চ ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে সব শ্রমিকের বেতন এবং বোনাস পরিশোধ হবে বলে মনে করছে বিজিএমইএ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।